আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের এই বিশেষ সাজেশনমূলক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা এসএসসি 25 ব্যাচ রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিলে পরীক্ষা শুরু হবে, সো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আজকের একটা সুন্দর সাজেশন নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে ইংলিশে কিন্তু অনেক পড়াশোনা করে ফেলেছো, অনেক টপিক পড়েছো, প্যারাগ্রাফ হোক, কম্পোজিশন হোক, লেটার হোক। তো এই সব কিছুর মধ্যে আমরা সবসময় কি যে কোনটা সবচেয়ে ভালো আসতে পারে, কোন টপিকগুলা বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ঘুরপাক খায় এবং আমরা কিন্তু অনেকের কাছ থেকে অনেক ধরনের সাজেশন নিয়ে থাকি। তবে আজকে তোমাদের আমি এমন একটা সুন্দর সাজেশন দিব, ইনশাল্লাহ এই সাজেশনের মধ্যে তোমরা 99% কমন পাবা। এটা আমি একদম বলে দিলাম, তোমাদের 99% ইনশাল্লাহ তোমরা কমন পাবা। সো এই জন্য কী করবো, এখন আমি এই ইংলিশ সেকেন্ড পেপারে অর্থাৎ রিটেন পার্টের উপরে যে সাজেশনটা সাজিয়েছি সেটা নিয়ে একটু তোমাদের সামনে ডিসকাস করব। তো সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের, ওকে? আচ্ছা, তো এখন একটু আমি শুরু করবো। এখানে দেখো রিটিং সিবি উইথ কভার লেটার। আমি একটু সিবি দিয়ে প্রথমে শুরু করতে চাই। হ্যাঁ, তো সিবিতে আসলে অনেকগুলো টপিক থাকে। আসলে সিবি কিন্তু খুবই সহজ, অর্থাৎ সিবির ফরম্যাটটা তুমি যদি একবার বুঝতে পারো তাহলে তুমি কিন্তু যে কোনো সিবি খুব সহজেই লিখতে পারবা, ঠিক আছে? তো এখন কোন কোন বিষয়ের উপরে তোমার সিবি সবচেয়ে বেশি আসতে পারে সেটা একটু যদি আমি তোমাদেরকে দেখাই, একটু দেখো, সবাই একটু খেয়াল করো। প্রথমে কিন্তু আমি যেটা রেখেছি যে ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার। সো এই যে পোস্ট অফ মার্কেটিং অফিসার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে পোস্ট অফ অ্যাকাউন্টেন্টস অফিসার, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট অফিসার্স আর মার্কেটিং অফিসার্স কিন্তু প্রায় কি এক ক্যাটাগরির সিবি। তারপরে দেখো ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। তারপর আছে কম্পিউটার অপারেটর, এটা মোটামুটি কম্পালসারি, সব প্রায় সাজেশনগুলোতেই তোমরা কিন্তু পাবা এটা। তারপর আছে সেলসম্যান, তারপর আছে কম্পিউটার প্রোগ্রামার। তো কম্পিউটার প্রোগ্রামার আর রিপ্রেজেন্টেটিভ এটা কিন্তু প্রায় কি এক, ওকে? আচ্ছা, তারপর আছে দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্থাৎ ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে যদি কেউ নিয়োগের ক্ষেত্রে তুমি কিভাবে সিভি লিখতে পারো। তারপর ইংলিশ টিচার হিসাবে তুমি যদি নিয়োগ হও তাহলে কিভাবে তুমি সিভি লিখতে পারো। তারপর ডিজাইন ইঞ্জিনিয়ার, তারপর আইটি অফিসার। তো এইখানে কিন্তু আমরা কয়টা রেখেছি বলো তো? 10টা। এই 10টা অবশ্যই পড়বা। তবে এর মধ্যে আমি সব থেকে 3 স্টার অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে যেসব তোমার সিভিটা আমি রাখতে চাই সেটা যদি একটু বলি তোমাকে। প্রথমত খেয়াল করো, প্রথমে যে মার্কেটিং অফিসার বা অ্যাকাউন্টেন্টস অফিসার, এটার মধ্যে আমি এই মার্কেটিং অফিসারটা রাখবো। এটা আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ এই 1 এবং 2 কিন্তু 1 এবং 2 কি 1, আমি এটাকে 3 স্টার দিতে পারি, ঠিক আছে? তারপর আছে ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো এটাও গুরুত্বপূর্ণ, বাট এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আর হচ্ছে কম্পিউটার অপারেটর হবে এখানে, মূলত এটার সাথে এটা দেখো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটাকে আমরা 2 স্টার দিব। এটা আসার সম্ভাবনাটা আছে, বাট একটু সেকেন্ড পজিশনে আমি রেখেছি। তারপর দেখো কম্পিউটার অপারেটর আর এখানে কম্পিউটার প্রোগ্রামার। সো এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনাটা অনেক বেশি, তাই এটাকে আমরা 3 স্টারে রাখবো, ওকে? তারপরে খেয়াল করো, এরপরে কি আছে ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এটা আসার সম্ভাবনা আছে, বাট এটাকে আমরা 1 স্টারে রাখবো। তারপর আছে ইংলিশ টিচার নিয়োগের ক্ষেত্রে, সেটা কিন্তু আমি 3 স্টারে রাখবো তোমাদের জন্য। অ্যান্ড তারপর আছে ডিজাইন ইঞ্জিনিয়ার, তারপর আইটি অফিসার। সো আইটি অফিসার এটাও কিন্তু আমি কি 3 স্টারে রাখবো। আর তোমার এই যে উপরেরটা যেটা ডিজাইন ইঞ্জিনিয়ার, এটাকে আমরা 2 স্টারে রাখতে পারি, ঠিক আছে? তো তার মানে তুমি 10টার মধ্যে সবচেয়ে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমি কি ফলাওভাবে বলে দিয়েছি। তার মানে তোমাদের জন্য কিন্তু আরও বুঝতে সহজ হবে। এখন কথা হচ্ছে এর বাইরে কি 2-1টা আসতে পারে না? অফকোর্স আসতে পারে, বাট তুমি যদি সিবির কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া বা নিয়মগুলো তুমি যদি জানো তাহলে তুমি সহজেই কিন্তু যে কোনো সিবি লিখতে পারবা। তারপরে তুমি এক্সট্রাভাবে যদি প্রত্যেকটা টপিক ওয়াইজ একটু ভালো মতো ধারণা রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি আরও ভালো করতে পারবে এবং আরও ভালো মার্ক পাবা ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা সিবি গেল, এরপরেও দেখবো হচ্ছে কি ফর্মাল লেটার। ফর্মাল লেটারের পর হচ্ছে তোমাদের এখানে প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে। তো সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে। আর তোমরা যারা এসএসসি এবার পরীক্ষার্থী আছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে বা ইংরেজির প্রস্তুতিটাও বা কেমন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, চলো আমরা একটু তাহলে এটা নিয়ে একটু ডিসকাশন করি যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, প্রথমে যেটা রেখেছি আমি কি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ
আপ এ ক্যান্টিন এই ক্যান্টিনটাও কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তারপরে আছে কি বলতো, অ্যাপ্লিকেশন ফর দ্য পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এটাকে আমি যদি তোমাকে রাখি, এটা আমি টেস্টারটা তাহলে প্রথম থেকেই দেই, এটাকে আমি 2 স্টারে রাখবো। অ্যান্ড এখানে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট তারপরে এর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি স্টার দিয়ে তোমাদেরকে ফলোভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এই যে স্টাডি ট্যুর, এটাকে আমি 3 স্টারে রাখবো। তারপর দেখো 3 নাম্বার অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুমস উইথ ইন্টারনেট ফ্যাসিলিটিস। সো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাট এটা মোটামুটি অনেক জায়গায় ইতিমধ্যে এসেছে, তাই আমি এটাকে 2 স্টারে রাখবো। তারপরে দেখো 4 নাম্বার আছে কি অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। সো এই যে লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সো এটাকে আমরা 3 স্টারে রাখবো, ঠিক আছে, একদম ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে তোমাদের জন্য। তারপরে 5 নাম্বার আছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, সেটাও গুরুত্বপূর্ণ, বাট এটাকে আমরা 2 স্টারে রাখবো। তারপর দেখো আছে কি যে রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর দ্য ফ্লোড এফেক্টেড পিপল। সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু এটাকে আমি মোটামুটি তোমাকে 3 স্টারে রাখবো। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর আছে কি দেখো অ্যাপ্লিকেশন ফর পারমিশন অ্যারেঞ্জড ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। সো এটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যে কোনো একটা বোর্ডে আসবে। ট্রি প্লান্টেশন অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা এটা কিন্তু তোমাদের যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ আসবে। তারপর আছে স্কুল হোস্টেলের ক্ষেত্রে যে ফর অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন স্কুল হোস্টেল, সো এটাকে আমরা 2 স্টারে রাখবো। এগুলো অনেক অহরহ এসেছিল, বাট এখন কিন্তু একটু ভিন্ন ধরনের প্রশ্ন করার চেষ্টা করে বোর্ড থেকে, ঠিক আছে। তারপর দেখো ওপেনিং আ ডিবেটিং ক্লাব, সো এটা একটু আমি 2 স্টারই রাখবো ডিবেটিং ক্লাবটাকে। তারপর আছে ট্রান্সফার সার্টিফিকেট, সো এটাও 2 স্টারে রাখবো, মোটামুটি কম্পালসারি এগুলো। তারপর আছে যে অ্যাপ্লিকেশন ফর হেল্প ফ্রম দ্য পুর ফান্ড, সো এটাকে আমরা 2 স্টারে রাখবো, ঠিক আছে। তারপর কি আছে দেখো যে কমপ্লেইন টু রিজলভ অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস, সো এটা আমি বলে দিলাম যে কোনো একটা বোর্ডে আসবে ইনশাল্লাহ। এটাকে আমরা 3 স্টার, আমি চাইলে 5 স্টারও দিতে পারি, বাট 3 স্টারকে আমি এ ক্যাটাগরিতে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 12টা তোমার ফর্মাল লেটার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। এর মধ্যে কিন্তু আমি 3 স্টার রেখেছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা হচ্ছে তোমার একদম ফার্স্ট ক্যাটাগরিতে, আর বাকি যে 7টা থাকে সেকেন্ড ক্যাটাগরিতে। কিন্তু তোমাদের সবগুলোই কিন্তু দেখতে হবে, সবগুলোই পড়তে হবে ইনশাল্লাহ, এর মধ্যে থেকেই তোমরা 99% কাভারেজ করতে পারবা। সো এরপর আমরা একটু যাব নেক্সটে নেক্সট আছে কি প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফ নিয়েও কিন্তু তোমাদের কি অনেক ধরনের থাকে যে আসলে প্যারাগ্রাফ তো অনেক 100 150 অনেকগুলো প্যারাগ্রাফ, বাট কোনটা আসবে সেটা হচ্ছে বিষয়। দেখো এখন অনেক ধরনের তোমরা সাজেশন নাও পাও, কিন্তু একটা বিষয় একটু আমি তোমাদেরকে যদি দেখাই, প্রথমে আছে কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ, বাট তারপর আমি এটাকে 2 স্টারে রাখবো। এইচএসসির ক্ষেত্রে মূলত এই প্যারাগ্রাফটা একটু বেশি আসে। তারপর এনভায়রনমেন্ট পলিউশন, এটাকেও 2 স্টারে আমি রাখবো। পলিউশন অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, তারপর হচ্ছে আরও অনেক ধরনের কিন্তু পলিউশন, ওয়াটার পলিউশন। সো এই পলিউশনের কিন্তু কিছু ক্যাটাগরি তুমি যদি একটু ভালো মতো পড়ো তাহলে কিন্তু, যেমন এনভায়রনমেন্ট পলিউশন আর এখানে আছে কি ওয়াটার পলিউশন, সো এখান থেকে আসার সম্ভাবনাটা অনেকটা রয়েছে, বাট এটাকেও আমি 2 স্টারে রাখবো। সো এটা মোটামুটি সবাই সাজেশনে রাখে, বাট পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসলে অতটা আসে না, আসলে 2-1টা যেমন প্রশ্ন যদি সহজ করে তাহলে তখন তোমার এইসব প্যারাগ্রাফগুলো আসে, বুঝতে পারছো। প্রশ্ন যখন কঠিন করে তখন কিন্তু এই যেমন টি স্টল এইসব যেগুলো হচ্ছে আমাদের স্টারের ক্যাটাগরিতে কম থাকে, বাট সেইগুলো কিন্তু আসে প্রশ্ন যদি কঠিন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রিট হকার, ঠিক আছে, এগুলো, তারপর রোড অ্যাক্সিডেন্ট, কজ অ্যান্ড ইফেক্টস, সো এগুলো আসে বেশি। তো যাই হোক, তারপর আমি একটি স্টার দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু 14টা প্যারাগ্রাফ রয়েছে অবশ্যই সবগুলোই দেখতে হবে তোমাদের সাধ্য মতো। আচ্ছা, 2 নাম্বার আছে কি স্কুল ম্যাগাজিন। সো এইটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি 3 স্টারে রাখবো ইনশাল্লাহ, যে কোনো একটা বোর্ড এটা আসবে। তারপর দেখো টি স্টলকে হচ্ছে আমি 2 স্টারে রাখতে পারি, এটা 2 স্টারে রাখতে পারি, বাট আবার স্কুল লাইব্রেরি, সো এটাও আমরা 2 স্টারে রাখবো। তারপর আছে লাইফ অফ রিক্সা পুলার, মানে একজন রিক্সা পুলার হচ্ছে জীবন, এটাও ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে আসার সম্ভাবনা কিন্তু এবার বেশি রয়েছে, ঠিক আছে। আর স্ট্রিট হকার, সো এটাকে আমি 2 স্টারে রাখবো, এটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সো এটা কিন্তু যে ওরকম আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম, নাম শুনে মনে হয় যে এটা এসে যেতে পারে না, এটা আমি 2 স্টারকে রেখেছি। তারপর দেখো যে আ বুক ফেয়ার অথবা ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, তোমাদের প্রশ্ন যদি কোনো বোর্ডে কঠিন করে তাহলে ইনশাল্লাহ এইটা মনে রাখো, এইটা চলে আসবে,
এটা, তাই আমি 3 স্টারে রাখবো। ঠিক আছে, এই যে ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি অথবা বুক ফেয়ার, এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আছে, দুই ক্যাটাগরি, মানে একই রেঞ্জ একই ইসের মধ্যে, বাট হচ্ছে কি দুইটা ভিন্ন পদ্ধতিতে তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই যে তুমি ভিজিট করছো কোথায়, দেখো তোমার যদি এইটা আসে ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, তুমি কোথায় ইতিমধ্যে ঘুরেছো, তখন তুমি কি লিখবা? তুমি তো নিজে থেকে ইংলিশে কিন্তু সবাই লিখতে পারবা না, রাইট? সেই জন্য কি করবো, তুমি যদি বুক ফেয়ারটা মুখস্থ করো বা এটা ভালো করে পড়ো, তাহলে দেখবো তোমার যদি এই প্যারাগ্রাফটাও বলে, তাহলে তুমি কি, হ্যাঁ আমি বুক ফেয়ারে ঘুরে এসেছি, তো বুক ফেয়ারটা লিখে দিলে কিন্তু একদম খাপে খাপ পঞ্চুর বাপ মিলে যাবে, বুঝতে পারছো? সেটাকে আমি 3 স্টারে রাখবো। তারপর দেখো ট্রি প্লান্টেশন, এটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ আছে, বাট এটা আমি 2 স্টারে রাখবো। তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, সো এটাও একটু বেশি গুরুত্বপূর্ণ আছে, এটাকে আমরা 3 স্টারে রাখবো। কোনো বোর্ডে দেখবা যেসব জেলাগুলোতে বা বিভাগীয় অঞ্চলে একটু বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়, সেগুলোতে কিন্তু এর একটু বেশি প্রাধান্য পায়। সো এটা একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, এটা তোমরা অতটা বুঝবা না, সো সেটা বুঝেই কিন্তু আমরা এগুলো রেখেছি। তারপর ডিফরেস্টেশন হচ্ছে কি বলতো, বন উজাড়করণ, সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বাট আমি তারপরে এটাকে 2 স্টারে রাখবো। তারপর দেখো ওয়াটার পলিউশন, অর্থাৎ এই যে ওয়াটার পলিউশন আর এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন যাই বলো, এটাকে আমরা 2 স্টারে রেখেছি। তারপর আছে কি ডেঙ্গু ফিভার, হাউ টু ফাইট অ্যাগেনস্ট ইট অ্যান্ড ফেস ইট, সো এই যে এটা আছে, এটাকে আমরা 3 স্টারই রাখবো। সো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা এই প্যারাগ্রাফ কয়টা, 14টা প্যারাগ্রাফ দেখলাম। অবশ্যই এগুলো ভালো করে তোমরা কাভারেজ করবা, অ্যান্ড সেই সাথে 3 স্টারের গুলোটা একটু বেশি প্রাধান্য রাখবা। ওকে, তো এখন আমরা যাব কম্পোজিশন পার্টে। তো কম্পোজিশন হচ্ছে তোমাদের কি কি আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে এই সেকেন্ড পেপারের রিডিং পার্টটা তোমাদের আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি সবগুলোই হচ্ছে কমপ্লিট হবে সাজেশন এর ক্ষেত্রে। ঠিক আছে, সো একটু আমরা একটু দেখি কম্পোজিশন আসলে কয়টা, 10টা কম্পোজিশন রেখেছি, বেশি রাখিনি। বাট দেখো অনেকগুলো আমাদের হচ্ছে, যেমন তোমাদের তো অনেক কম্পোজিশন প্রায় 100-র মতো। আমরা যখন কোনো একটা কম্পোজিশনের সাজেশন রিসার্চ করতে যাই, তখন অনেক কম্পোজিশন আমাদের সামনে আসে, অর্থাৎ যতগুলো কম্পোজিশন আসে সবগুলো আমাদের সামনে রাখতে হয়, 100-120টা। তো এর মধ্যে থেকে আমরা কমে 50টা, 30টা, 20টা, 15টা, 10টা, এই কমিয়ে অনেক রিসার্চ করে কিন্তু তোমাদেরকে বিভিন্ন সাজেশন করা হয়। সো এখন খেয়াল করো, এখানে যে 10টা কম্পোজিশন আছে সেটা একটু তোমাদেরকে এক্সপ্লেন করবে, এবং সেই সাথে এটাও দেখব কোনটা একটু বেশি প্রাধান্যের জায়গাটাতে আছে। প্রথমে দেখো কি আছে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। সো এটা মোটামুটি একটু তোমরা সবাই মোটামুটি কম্পোজিশন শিখতে গেলে যে সবার আগে 2-3টা যে কম্পোজিশন পড়ো, তার মধ্যে একটা কি নিউজ পেপার। বাট এটা আসার সম্ভাবনাটা একটু কম, আবার এখন বর্তমান প্রেক্ষাপটে একটু বেশি, কারণ সংবাদপত্রের একটা স্বাধীনতা কিন্তু আগের চেয়ে বেশি। সো ওই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দিতে পারে যে কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ। সো এরপরে খেয়াল করো সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি কোন কালকে বেশি ভালোবাসো। সো এটাকে আমি 2 স্টার রাখতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখবা, যদি তোমাদের বোর্ড কোশ্চেন কঠিন হয় তাহলে অবশ্যই এটা আসার সম্ভাবনা বেশি। এখন কঠিন হয় কেমন বুঝবো, পরীক্ষায় হলেই তো বুঝতে পারবো যে প্রশ্ন কঠিন হয়েছে, তখন তার কিছু করার নাই, তাই অবশ্যই এগুলো রাখতে হবে চয়েজে। ঠিক আছে, অর্থাৎ যদি সহজ হয় তাহলে কোন ক্যাটাগরি আসতে পারে সেটা আমরা দেখিয়েছি, আবার যদি প্রশ্ন কঠিন হয় তাহলে সেটা কোন ক্যাটাগরি কম্পোজিশন বা প্যারাগ্রাফ আসতে পারে সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছে। এখন দেখো 3 নম্বর আছে কি, জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড এনজয়েড, অর্থাৎ একটা জার্নি লেখো যেখানে তুমি রিসেন্টলি, ওই যে বুক ফেয়ারটা আমি বলেছি না তোমাদেরকে, ঠিক বুক ফেয়ারটার কিন্তু এই একই ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোথায় সর্বশেষ ভ্রমণ করেছো। সো এটাও কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে বেশি, প্যারাগ্রাফের চেয়ে কম্পোজিশনের ক্ষেত্রে এটা কি বেশি প্রাধান্য পাবে। ঠিক আছে, আমি চাইলে 4 স্টার দেওয়ার সুযোগ থাকলে দিতাম, কারণ আমি 3 স্টারকে ফার্স্ট ক্যাটাগরিতে রেখেছি। তারপরে দেখো 4 নম্বর আছে কি স্টুডেন্টস অ্যান্ড সোশিয়াল সার্ভিস। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্পোজিশনের ক্ষেত্রে, প্যারাগ্রাফও যদি এটাও আছে, বাট কম্পোজিশনের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ, বিকজ কম্পোজিশন মানে রচনা, মানে এটা আসলে এই 2টা ক্যাটাগরি কিন্তু একটু বিস্তারিত আকারে লিখতে হয়, বলতে হয়, রাইট? সেই জন্য কম্পোজিশনের ক্ষেত্রে একটু প্রাধান্যটাও বেশি পাবে। তারপরে দেখো কি আছে, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। সো এটাকে আমি 2 স্টারে রাখবো। তারপর আছে স্যাটেলাইট টিভি চ্যানেলস অ্যান্ড আওয়ার ইয়ং জেনারেশন। ওয়াও, জেনজিরা তোমরা কিন্তু এটাকে 3 স্টার না দিলে কিনা আমার পথ থেকে আমাকে বহিষ্কৃত হতে হয়, সো এই জন্য এটাকে 3 স্টার রেখেছি। ঠিক আছে, এটা তোমাদের জেনজির কম্পোজিশন। ঠিক আছে, সেইটা কিন্তু অবশ্যই প্রাধান্য রাখতে হবে। তারপর দেখো ডিউটিস অফ এ স্টুডেন্ট, অর্থাৎ একজন শিক্ষার্থীর দায়িত্ব। সো এটাকে আমি 3 স্টারে রাখবো। কোনো না কোনো বোর্ডে 100% ইনশাল্লাহ আসবে, আর 10টা বোর্ডে বা 8টা বোর্ডে, 10টা বোর্ডের মধ্যে কোনো না কোনো বোর্ডে কি অফকোর্স আসবেই। ঠিক আছে,
এটা আসবেই, কারণ বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু তারা হচ্ছে কি করেছে, দেশের একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারপর ট্রাফিক থেকে শুরু করে শিক্ষার্থীরা কিন্তু কত সামাজিক দায়িত্ব পালন করেছে, তাই না? তো শিক্ষার্থীদের সে আদর্শপূর্ণ দায়িত্বগুলো কি হতে পারে, সেই প্রেক্ষাপটে কিন্তু এই তোমার হচ্ছে কি কম্পোজিশন বা রচনা, সো এটা অবশ্যই প্রাধান্য রাখতে হবে। তারপরে 8 নম্বরে দেখা ইয়োর এম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য। সো এটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, তোমার জীবনের লক্ষ্য, এটাকে আমি 3 স্টারেই রাখবো। সো দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, সো হয়তো মনে করতে পারো ওয়াও এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ, না এটাকে আমরা 2 স্টারে রাখবো। প্রশ্ন সহজ আসলে এই কম্পোজিশনটা আসবে। কেন? দেখো এই যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তারপর নিউজ পেপার, এইসব কম্পোজিশনগুলো আমরা কিন্তু প্রথম 2-3টা কম্পোজিশন শিখলে আগে এইগুলোই শিখি, ঠিক আছে? আর কিন্তু এইগুলা পরীক্ষায় কিন্তু অতটা প্রাধান্য পায় না, সো এইটা মনে রাখতে হবে। কিন্তু তোমার প্রশ্ন যদি অনেক সহজ হয় তাহলে এগুলো আসে, যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে এইসব প্রশ্নগুলো আসতে পারে। দেখো ইউর ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস, অর্থাৎ তুমি যে ভিজিট করেছো সে ঐতিহাসিক একটা জায়গার নাম লেখো। দেখো এইটার সাথে এইটা কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তুমি যদি বুক ফেয়ারে যাও তাহলে কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে যেটা হবে, কিন্তু বুক ফেয়ারটাকে তুমি হিস্ট্রিক্যাল প্লেসের সাথে তুলনা করতে পারবা না। তুমি যদি এখানে মনে করো একটা লালবাগে গেছো, বা তুমি হচ্ছে অনেক একটা ভালো দর্শনীয় একটা জায়গায় গিয়েছো, সেটা লালমাই পাহাড়ে গিয়েছো, তখন কি লালমাই পাহাড়ে যদি তুমি গিয়েছো তাহলে এটা একদিক থেকে হিস্টোরিক্যাল প্লেস, আর একদিক থেকে তুমি একটা ভালো একটা জায়গা কি করেছো, ভ্রমণ করেছো। তাহলে এখানে কিন্তু 2 ক্যাটাগরি যে কোনো একটা আসলে তুমি যে কোনো একটা প্যারাগ্রাফ কিন্তু দিয়ে দিতে পারবা, কম্পোজিশন দিয়ে দিতে পারবা। কিন্তু বুক ফেয়ারটার ক্ষেত্রে কিন্তু তোমার এইটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বুঝতে পারছো? বিকজ বুক ফেয়ার একটা হিস্টোরিক্যাল প্লেস না, সেইটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেটাকে আমরা 2 স্টারই বা 3 স্টারই রাখবো, ঠিক আছে? অর্থাৎ এইটা প্রায় এক ক্যাটাগরি। তার মানে তোমরা যদি এমন একটা বিষয় শিখো, এমন একটা প্লেস যেখানে প্লেসের জায়গা তোমরা ঘুরতে যাবে, এই ধরনের হচ্ছে কম্পোজিশনগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে দেখবা তোমরা এই 2টাই কভার দিতে পারবা। আর বুক ফেয়ার হলে শুধু এই যে তোমার জার্নি রিসেন্টলি যেটা তুমি করেছো এটা শুধু দিতে পারবা। সো আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তারপরও কারো কোনো বিষয়, ইংরেজি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের অনেক কোনো ঝামেলা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারো বা বিল্ড এডুকেশনের পেজে জানাতে পারো, ঠিক আছে? তো এসএসসি 25 ব্যাচ যারা রয়েছে তোমাদের জন্য শুভকামনা রইল, এবং তোমরা অনেক ভালো করে পরীক্ষা দাও সেটাই চাই। তবে একটা কথা মাথায় রাখবা, তোমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট তোমাদের কিন্তু নির্ধারণ করে দেবে তুমি আসলে একটা ভালো জায়গায় ভর্তি হতে পারবে কিনা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সরকারি একটা কলেজে চান্স পেতে হলে কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আবার মন মতো যদি কোনো কলেজে চান্স পেতে হয় তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু কি ভালো মার্কস তুলতে হবে। সো সুতরাং এখন আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, বিকজ তোমাদের পরীক্ষা কিন্তু আর মাত্র কতদিন, 20 দিনের মতো বাকি রয়েছে। সুতরাং এখন থেকেই ভালো মতো প্রস্তুতি নেওয়া শুরু করো, টানা পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ অনেক ভালো করবা। তবে হাই হুতাশ কিছুই করা যাবে না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তুমি যদি একবার মনে করো হেরে এত পড়া, এটা পারবো কিনা, এটা আসবে কিনা, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তুমি যদি সারাদিন পড়তে থাকো তাহলে আলটিমেটলি তুমি যেটুকু পারো সেটুকুও কিন্তু পারবা না। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে থাকলো। সো আর তোমাদের এসএসসির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু তথ্য জানা থাকে সেক্ষেত্রে আমাকে জানাবে ইনশাল্লাহ। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, এবং তোমরা সর্বোচ্চ ভালো রেজাল্টটা করে তোমার বাবা মাকে উপহার দাও এবং সবাই আনন্দিত হও পরিবার সহ ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিল্ড এডুকেশন থেকে ছিলাম আমি আজমল হোসেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।